সুন্দরবনের ট্যুরটা খুব হঠাৎ করে প্ল্যান করলাম। তো আমাদের বাসার সামনেই যে নদী, সেই নদীর কাছ থেকে আমরা একটা ট্রলার ভাড়া করলাম। অবাক করা ব্যাপার হলো, এই ট্রলারটায় প্রায় 50 জনের মতো মানুষ উঠতে পারেন একবারে। তো এই ট্রলারটা আমাদের ভাড়া করতে মাত্র 6,500 টাকা লাগলো। একদিনের জন্য আমরা ভাড়া করলাম। তো আমাদের বাড়ি থেকে সুন্দরবনের দূরত্ব বেশি না, যেহেতু আমাদের বাড়িটাও রামপাল মোংলা অঞ্চলে। এটা হচ্ছে প্লানের নদী। সো বাগেরহাট শহর থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের দূরত্বে আমাদের বাড়ি। সো সেখান থেকে এই প্লানের নদী থেকে আমরা ওই যে ট্রলার যোগে সুন্দরবনের দিকে রওনা দিলাম। তো অবাক করা বিষয় হলো, এই নদীর পাড়ের যে গাছগুলা, এটা দেখতেই অনেকটা সুন্দরবনের গাছের মতো, আপনারা দেখতেই পাইতেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা খুব ভোরবেলায় রওনা দিলাম। শুক্রবার দিন ছিল, শুক্রবার। তো ওই দিনে আসলে খুব বৃষ্টির একটা আশঙ্কা ছিল। গত 2-3 দিন যাবৎ বৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ওই দিন সকালবেলায় এতটা বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখলাম না। বাট আকাশে মেঘ ছিল, যেটা আমাদের জন্য খুব সুবিধাজনক ছিল। আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আসলে কি বলবো, প্রকৃতি মনে হচ্ছিল তার সব রূপবৈচিত্র্য একদিনেই আমাদের দেখাই দিবে। সো আমাদের প্রথম দিকে আমরা স্বাভাবিকভাবেই রওনা দিলাম এবং খুব আরামে বাতাসে আমরা যেতে নদী থেকে যাচ্ছিলাম। দেখেন, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এমন একটা জায়গায় এসে পৌঁছাইলাম, সেখানে আশেপাশের গাছগুলো দেখতে মনে হচ্ছিল একদম সুন্দরবনের মধ্যে চলে আসছি। আমরা কিন্তু এখনও সুন্দরবনে যেতে আমাদের কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা মতো যাত্রা করতে হবে। সো পরিবারের সব লোকরাই বিভিন্ন ধরনের কথা বলতেছিল। আমাদের কাছে একটা বাইনোকুলার ছিল, দূরবীন যে জিনিসটা, এটা দিয়ে আমরা দেখতেছিলাম দূরে কি হইতেছে। সবসময় একটা শঙ্কা ছিল যে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। আকাশের রং এরকমই দেখাচ্ছিল, সবুজ, আরও বেশি সবুজ দেখাচ্ছিল আকাশের এই রঙের কারণে। এইটা একটা বোনাস ছিল আমাদের এই ট্যুরের মধ্যে, যে আবহাওয়াটা এরকম থাকার কারণে আমরা বেশ এনজয় করলাম। মানে সবসময় ফিল হচ্ছিল যে বৃষ্টি হবে এখনই, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আর গাছগুলো এমনভাবে নদীর মধ্যে পর্যন্ত এসে গেছিল, যাতে মনে হচ্ছিল আমরা আসলেই সুন্দরবন চলে আসছি। সো এই ভিডিওগুলো রেকর্ড করেছিলাম ফোন থেকে। তো এটা হচ্ছে একটা স্যামসাং A56 মোবাইল। এটার মধ্যে শুধুমাত্র আলট্রা ওয়াইড অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে রেকর্ড করা। এই যে হঠাৎ করে আবার বৃষ্টি হলো, একেবারে 10 থেকে 15 মিনিট একটু বৃষ্টি হয়েছিল। তো আমরা সবাই নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম তখন। আর বৃষ্টির পরে আবারও একই রকম আবহাওয়া দেখা দিল। ঠিক একই আবহাওয়াতে চলতে থাকলাম। নদীর পানি খুবই শান্ত ছিল, কোনো ঢেউ ছিল না, কিন্তু একটু বাতাস ছিল, হালকা বাতাস ছিল। আর সূর্যের কোনো প্রখর রোদ্দুর ছিল না। যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তাই সব কিছু আরও স্নিগ্ধ হয়ে গিয়েছিল। তো আমরা দেখলাম যে আসলে আমাদের সময় ফুরাচ্ছে না। প্রথম দিকে খুব ভালো লাগলেও পরে খুব একটা ভালো লাগছিল না। একঘেয়েমি একটা নদী, এই নদীর মনে হয় কোনো শেষ নাই। কোথায় শেষ আমরা জানি না। আমরা যেহেতু সমুদ্রের দিকেই যাচ্ছিলাম, কারণ আপনারা সবাই জানেন সুন্দরবন আমাদের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। ছোট ছোট কিছু নৌকা আমরা দেখতে পাইলাম, মাছ ধরতেছিল তারা, কিছু জিনিসপত্র নিয়ে পরিবহন করতেছিল। কারণ এই অঞ্চলের আসলে নদী হচ্ছে একমাত্র যোগাযোগের মাধ্যম। এখানে কিছু উপকূলে কিছু রাস্তা আছে, বাট ওই রাস্তাগুলো দিয়ে আসলে ভারী কোনো যানবাহন চলাচল করে না। সো আমরা এনজয় করতে করতে সামনে যাচ্ছিলাম। আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়তেছিল যতই আমরা আরও সামনে যাচ্ছিলাম। তো আমরা অনেকগুলো ছবি তুললাম এখানে। আমাদের যে ট্রলারটা ছিল, এই ট্রলারটা 2 তলা ট্রলার বলা যায়। এটার ভিতরে বৃষ্টির সময় থাকার জন্য ব্যবস্থা ছিল, প্লাস উপরে ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে চারদিকে উপভোগ করার একটা ব্যাপার ছিল।
এখন সুন্দরবনে হচ্ছে অনেকেই ক্রুজ শিপে করে যায়। এই ক্রুজ শিপগুলোর ট্যুরের এক এক ধরনের অভিজ্ঞতা, আর আমাদের এই ট্রলার, ছোট্ট ট্রলারের একটা অভিজ্ঞতা হয়। আমাদের ট্যুরটা হচ্ছে ডে লং ট্যুর। সকালে যাব আমরা, ওখানে ঘোরাঘুরি করে বিকালে চলে আসব। আর আমরা প্রায় সব মিলে 20 জনের মতো মানুষ আশা করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমরা 13 থেকে 14 জনই আমরা আত্মীয় স্বজনদেরকে কনভিন্স করতে পেরেছিলাম। কারণ সাধারণত আমাদের আত্মীয় স্বজনরা সবাই হচ্ছে একটু শহর অঞ্চলের দিকে থাকেন। গ্রামে এসে এই সুন্দরবন ট্যুরে যাওয়া, এইটা আসলে খুব শর্ট নোটিসেই করা হয়েছিল, এই জন্য তাদের জন্য একটু মানে অসুবিধাজনক ছিল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা আমাদের আসলে তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। আমরা খুব সাবলীলভাবেই বৃষ্টিটা এনজয় করছিলাম। যেহেতু আমাদের ডে লং ট্যুর, সারাদিন আমাদের ওখানে থাকতে হবে, তাই আমরা হচ্ছে নিজেদেরকে যতটা সম্ভব না ভিজানো যায় এটা লক্ষ্য রাখছিলাম। এইখানে আমরা ধানের ক্ষেত দেখতেছিলাম, যেগুলো আসলে কেবল মাত্র রোপণ করা হয়েছে, এই জন্য অত্যন্ত সবুজ। হ্যাঁ, এই নদীর পাড়ে। আর এখন জোয়ারের সময়, তাই একদম উপচে পড়া পানি। এই পানি আরও কিছুটা উপরে যায়, কিন্তু আসলে আমরা যে সময়ে পৌঁছেছিলাম তখন আসলে পানির উচ্চতা এতটাই ছিল। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং সবাই বোটের সামনের দিকে বসেছিল। একটু গান বাজনার জন্য একটা ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা কোনো রকমের এই যে আর্টিফিশিয়াল বিষয়ে ইউজ করতে চাইনি, যার কারণে আমরা ওই ধরনের স্পিকার বা গান বাজনার ওই ব্যবস্থা রাখিনি। আমরা একটা নিজেরাই নিজেদের গলায়, খালি গলায় গান গেলাম। সো যেহেতু আমাদের ওই ধরনের ইকুইপমেন্ট ছিল না যেগুলো রেকর্ড করার জন্য আমাদের দরকার ছিল, তাই আমরা আসলে আমাদের ওই সাউন্ডের বিষয়টাকে এখানে অ্যাভয়েড করলাম। এই যে আমাদের ট্রলারের যে অ্যাকচুয়ালি মালিক, উনি আছেন এবং ওনার কর্মচারী ট্রলার চালাচ্ছেন। তো আমাদের সাথে 2 জন অতিরিক্ত লোক আছেন। এই ট্রলারটা আসলে বাগেরহাট শহর থেকে আমাদের গ্রামে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। যাই হোক, আমরা অনেক সময় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে এই পশুর নদীতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মংলার মধ্যে থেকে চলে যাওয়া একটা নদী। মংলা পোর্টটা এই নদীর তীরেই অবস্থিত। সমুদ্র বন্দর, অ্যাকচুয়ালি সমুদ্র বন্দরটা তো আরেকটু ভিতরের দিকে, মানে সমুদ্রের দিকে। তো ওইখান থেকে অনেক সময় এই যে ছোটো ভেসেলগুলা এই নদীর মধ্যে এসে নোঙর করেন। এইখানে দেখা যাচ্ছে যে এই নদীটা অনেক প্রশস্ত ছিল এবং এইখানে একটু স্রোত ছিল, ভালোই স্রোত ছিল এবং ঢেউটা আর একটু বড় ছিল। আমাদের অনেকেই আবার ট্রলারে ভয় পাচ্ছিলেন ব্যাপারটাকে, বাট আমি মোটামুটি এনজয় করছিলাম। এবং আর একটা জিনিস হচ্ছে, কিছুক্ষণ আগেই এই যে মোংলা থেকে আমার ভাই এবং তার 2 জন বন্ধু আমাদের সাথে যোগ দিয়েছেন। ওনারা সামনে বসে আছেন, ওই যে জুবায়ের, দিহান, তারপর আরও একজন আছেন ওনাদের বন্ধু, 3 জনেই। তো যেহেতু ওনারা সামনের জায়গাটা দখল করে নিয়েছে বোটের, আমরা সবাই পিছনে চলে আসলাম। তো আমরা পশুর নদী প্রায় অতিক্রম করতে প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের আসলে একটানা ট্রলার চালিয়ে পশুর নদীটাকে অতিক্রম করলাম। মানে আমাদের নদীটা আসলে পশুর নদীরই একটা উপনদী বলা যায়। আচ্ছা, সেখানে আমরা অনেকগুলো ভেসেল দেখতে পেলাম, যেগুলো আসলে বড় যে শিপগুলো থাকে সেগুলো থেকে মালামাল আনলোড করে এই শিপগুলো দিয়ে দেশের বিভিন্ন স্থানে হয়তো পৌঁছে দেওয়া হয়। তো মোংলায় এরকম অনেক, মোংলা পোর্টের আশেপাশে এরকম অনেক শিপ আপনারা দেখবেন। এগুলা ছোট ভেসেল বলে, এগুলাকে লাইটার ভেসেল বলে। এই শিপগুলোকে আসলে আমরা অভ্যন্তরীণ নৌরুটেই চলতে দেখি। এগুলা সমুদ্র অভিমুখে তো যাত্রা করে না। এইগুলোর মধ্যে আসলে এখন যেগুলো একটু বেশি ভেসে আছে, এগুলা আসলে আনলোড করা অবস্থায় আছে, এগুলোর মধ্যে মালামাল নেই। তো আমরা ঠিক একদম এই শিপগুলো ঘেঁষে গেলাম। এইগুলো আমরা দেখলাম যে কীরকম। এখানে দেখেন কিছু শিপ একটু মানে একদম ডুবে গেছে মনে হচ্ছে, একদম মানে উঁচু না অন্য শিপগুলোর মতো, ওগুলাতে আসলে লোড করা অলরেডি। তো অনেক সময় এই শিপগুলো নোঙর করতে বাধ্য হয়। নদীর স্রোতের বিপরীতে শিপগুলো চালানো খুব ডিফিকাল্ট, তাই নোঙর করে রাখে।
খুব শীঘ্রই পশুর নদী থেকে আমরা আসলে সমুদ্রের দিকে যাত্রা শুরু করছিলাম। তো হঠাৎ করেই আমরা দেখলাম যে আমরা সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেলাম। আমার ডান পাশে যে বনটা দেখতেছি এটাই সুন্দরবন। এই সুন্দরবনের এই পশুর নদীতে অনেকগুলা ওই যে ক্রুজ শিপ, যেগুলো আর কি সাধারণত কনভেনশনাল যারা ট্যুর করতে আসেন ওনারা ওইগুলো ব্যবহার করেন। আমরা তো বাসা থেকে ঘুরতে আসছি কাইন্ড অফ। সো এইখানে দেখলাম এই ছোট ছোট ট্রলার, যেগুলো আসলে অন্য ট্যুরিস্টরা ইউজ করেন, এগুলার ভাড়া বেশ ভালোই, 7-8 হাজার টাকা ভাড়া দিতে হয় এগুলোকে। মানে সেই তুলনায় আমাদের আসলে অত্যন্ত কম টাকা দিয়েই আমরা এক্সপেক্ট করছিলাম যে 10-এর নিচে থাকবে, বাট আমরা 6,500 টাকা ভাড়ায় যে আসলে পুরো ডে লং এই ট্রলারটা ভাড়া করছিলাম, সেটা আমাদের জন্য একটা অবাক বিষয় ছিল। এটা যদিও আমার আব্বু স্থানীয় মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল একটা মানুষ, তো ওই কারণে হয়তো আমরা একটু বেটার ডিল পেয়েছিলাম তখন। আমরা খুব বেশি সময় লাগেনি এই পশুর নদীতে আসার পর, আধা ঘন্টার মধ্যেই আমরা হচ্ছে এই যে করম জাল নামে একটা জায়গা, এইটা আসলে সমুদ্র থেকে বহুত দূরে। আমাদের এটা একদমই নদীর ভিতরে, মানে ওই কি বলবো, গভীর অরণ্য যেটা ওই রকম না। এইটা একদমই ট্যুরিস্টরা এখানে অনেক বেশি আসেন। সো এখানে কৃত্রিমতার একটা ছোঁয়া আছে প্রাকৃতিক বিষয়গুলোর চাইতে, মানে অনেক বেশি ট্রলার, অনেক মানুষ কাইন্ড অফ। সো এই জায়গাটা থেকে আমরা ভিতরের দিকে গেলাম। ভিতর দিকে যাওয়ার সময় আবার ওই যে এইখানে বন বিভাগের কর্মকর্তাদের একটা অনুমতির বিষয় থাকে। অনেক সময় বেশি ট্রলারের লোকজন থাকলে অথবা আগে পিছে ট্রলার না থাকলে ওনারা হচ্ছে অস্ত্রধারী একজন গার্ড দিয়ে দেন। এইখানে সাধারণত বাঘের ভয় নাই বললেই চলে। এখানে বাঘ খুব কমই দেখা যায় এই অঞ্চলে। এই সুন্দরবনের এই অঞ্চলটায় বেশি পর্যটক থাকার কারণে জীববৈচিত্র্যের উপস্থিতি একটু কম। তবে আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম, আমরা অনেক জীববৈচিত্র্য বলতে যেটা বুঝি, যে সমুদ্রের আশেপাশে যে জীবগুলো আমরা দেখব এই সুন্দরবনে, সেগুলোর মধ্যে আমরা এক্সপেক্ট করছিলাম যে আসলে বাঘ দেখতে পাবো, এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। কিন্তু আমরা কুমির, তারপরে বানর, তারপরে হরিণ, এগুলো দেখব এটাই আশা করেছিলাম। তবে আনফর্চুনেটলি আমি আসলে তেমন কিছু দেখতে পাইনি। কিছু বানর দেখতে পেলাম, বাট কুমির আসলে আমাদের মধ্যে অনেকেই দেখেছিলেন। আমি জাস্ট কুমিরের লেজ দেখেছিলাম। সো এটা একটা আমার জন্য একটা আনফর্চুনেট বিষয় ছিল। বাট আমাদের যারা অনেকেই আসলে কুমির দেখতে পেয়েছিলেন, বড় কুমির, এটা আসলে লবণাক্ত পানির কুমির, এটা খুবই হিংস্র হয় এবং দেখতেও খুবই ভয়াবহ। এই কুমিরের দাঁতগুলো বেশ বড় হয় আকারে অন্য কুমির, মিষ্টি পানির কুমিরের তুলনায়। এবং সাধারণত এরা হরিণ, তারপর বানর, এই ধরনের খাবার হিসাবে এই ধরনের প্রাণী খেয়ে থাকে। সো এবং এই কিছু গুইসাপ দেখতে পেয়েছিলাম, যে লিজার্ড টাইপের যে ইয়াগুলো আর কি, প্রাণীগুলো, এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। সো করমজালে যদি যান আপনারা দেখতে পাবেন ওখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানা টাইপের আছে, যেখানে কিছু কুমির ওরা নিজেরাই ছেড়ে রেখেছে। বাট একটা বন্য পরিবেশে কুমির বা বাঘ দেখার একটা যে আনন্দ, সেটা আসলে ওই ছোট চিড়িয়াখানা থেকে পাওয়া যাবে না। আমরা খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম, এটাতে আমাদের প্রায় 5-6 হাজার টাকার মতো খরচ হয়েছিল সবার খাবার ইয়ে করতে। এটা মুরগির মাংসের খিচুড়ি, সাথে কিছু কোল্ড ড্রিঙ্ক এবং পানি ছিল আমাদের সাথে। সো আমরা হচ্ছে অন টাইম ডিসপোজেবল প্লেট এবং গ্লাস নিয়ে গিয়েছিলাম, এবং আমরা খুবই সতর্কতার সাথে এই উপকরণগুলো ব্যবহার করেছিলাম, কারণ আমাদের কোনোভাবেই এই প্রাকৃতিক রূপবৈচিত্র্য যাতে ধ্বংসের সম্মুখীন না হয়, সেটা আমাদের একটা বিশেষ লক্ষ্যের বিষয় ছিল, যাতে আমরা ওই জিনিসগুলোকে কোনোভাবেই পানিতে ফেলিনি। ওইটা আমরা আবার পলিথিনে প্যাক করে, ডাস্টবিনে প্যাক করে নিয়ে আসছিলাম বাসায়। তো আমরা সবচাইতে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং মুহূর্ত ওইটাই ছিল। বাট যেহেতু আমাদের আসলে খুব কম সময় এখানে ভিতরে স্পেন্ড করার জন্য ছিল, যার কারণে আমি সবার খাওয়া দাওয়ার ওই ভিডিওটা করতে পারিনি। তবে ওখানে যেটা ছিল যে আসলে ওই ট্রলারের উপরেই আমরা আসলে আমাদের খাবার দাবার বসে এই বনের মধ্যেই আমরা খেয়েছিলাম।
এই ট্রলারটাকে আমরা একটা মরা গাছের সাথে বেঁধে সেখানে আসলে বসে আমরা আসলে আমাদের দুপুরের খাবারটা খেয়েছিলাম। আমার কাছে একটা অ্যানোয়িং বিষয় ছিল যে আমরা যখন সুন্দরবনের ভিতর ঢুকছিলাম, এই ট্রলারটা যেটা আসলে সামনে ট্যুরিস্টদের একটা ট্রলার ছিল, ওই ট্রলারটা খুব সবসময় সামনে ছিল, যেটা আমার কাছে অতটা ভালো লাগতেছিল না। আমি আমাদের ট্রলারের চালককে বললাম যে ভাই একটু জোরে চালান, সামনে যাই আমরা একটু। তো কারণ অনেক সময় ওনারা আমাদের সামনে ছিল, এটা আসলে আমাদের জন্য ওই যে কমপ্লিট একটা ভিউ ওইটা আমরা পাচ্ছিলাম না। তখন আমরা একটু জোরে চালিয়ে সামনে চলে গেলাম। এরপর থেকে আমরা আসলে সমুদ্র মানে আমাদের এই বনের যে খুব সৌন্দর্য এটা উপভোগ করতে পারলাম। একটা বিশেষ বৈশিষ্ট্য এখানকার গাছের, যে এই গাছগুলো আসলে প্রত্যেকটা গাছের গোড়া যদিও উপকূলে মানে নদীর তীরে, কিন্তু গাছগুলোর ডালগুলো বেশি উঁচুতে না, এবং এই পানির বরাবর এসে প্রায় নদীর মাঝখান পর্যন্ত চলে আসছে। দুই পাশের গাছ যদি আমি চিন্তা করি তাহলে প্রায় নদীর অর্ধেক অংশ দুই সাইড থেকে কোয়ার্টার কোয়ার্টার করে প্রায় অর্ধেক অংশে এই গাছগুলো দখল করে ফেলেছে। যত সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করছিলাম আর একটু গা ছমছম ভাব হচ্ছিল। আশা করেছিলাম যে একটা কোনোভাবে কি একটা বাঘ দেখা যায় কি না। তো বাঘ তো দেখতে পারলাম না, কিন্তু যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এক অপরূপ সৌন্দর্য, সবুজ বনানী। তবে আমি এখান থেকে আরও প্রায় 5 কিংবা 6 বছর আগে একটা কাজের সূত্রে সুন্দরবনের কাছাকাছি গিয়েছিলাম। তখন বনমোরগের অনেক ডাকাডাকি আমি শুনেছিলাম এবং বাঘের গর্জনও শুনতে পেয়েছিলাম সম্ভবত। তো ওই বিষয়টা অনেকটাই মিসিং ছিল। এবার মনে হচ্ছিল এই অল্প কয়েক বছরেই সুন্দরবন তার জীববৈচিত্র্য অনেক হারিয়ে ফেলেছে। এটা সাধারণভাবেই আমাদের মনে একটা ভয়, আর মানুষ যা ভয় পায় তাই মানুষ চিন্তা করে বেশি। তো যত ভিতরে যাচ্ছিলাম ওই নদীটা আরও সরু হচ্ছিল, এবং আমাদের একটা বিশেষ ভয় ছিল সুন্দরবনে ডাকাতের ভয়। সো বাঘের ভয় থাকুক বা না থাকুক, বা ডাকাতের ভয় নিশ্চয়ই ছিল। ডাকাত দলরা সুন্দরবনে এখন আবার নাকি অ্যাক্টিভ হয়েছে। আগের মতো নাকি ডাকাতরা যে সময় আসলে ডাকাতের প্রাদুর্ভাব কম ছিল, ওই সময়টা নাকি এখন আর নাই। এখন এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে ট্যুরিস্টদের আক্রমণ করার ঘটনাটা একটু কমই শোনা যায়। হ্যাঁ, সাধারণত যারা জেলে, যারা এখানে ব্যবসায়িক কার্যক্রমের জন্য মধু সংগ্রহে আসেন, ওনাদের সাথেই ওনাদের ফেস অফটা হয়ে থাকে আসলে। সো এইটা একটু সান্ত্বনা আমাদের জন্য। তারপরেও আসলে আমরা অতটা রিস্ক নিতে পারবো না। আমি দেখি কতদূর সামনে যাওয়া যায়। ওই চিন্তা করলাম যে আসলে বেশি সামনে যাওয়ার দরকার নেই, কারণ একই রকম দেখতে লাগছিল, আবারও ওই একই। আমার কাছে সবসময়ই আসলে একটু ভিন্ন বিষয় ভালো লাগে, যেটা মনে করি যে আসলে একই রকম নয়, অর্থাৎ কিছুটা আলাদা। তো একই জিনিস আমরা অনেক সময় দেখতেছিলাম, একই রকম জঙ্গল, একই রকম আমার মনে হচ্ছিল একটু নদীটা যদি আর একটু সরু হতো বা একটু প্রশস্ত হতো তখন ভালো লাগতো। সো ওই রকম আমরা এই নদীটায় পেলাম না। এই নদীটার নামটা আমি জানি না। করমজাল থেকে সরাসরি অভ্যন্তরে যে নদীটা ঢুকে গেছে ওই নদীটার কথাই বলছি। পশুর নদী থেকে এই নদীটার সূচনা হয়েছে, মানে এটা পশুর নদীর একটা উপনদী। পশুর নদীটা আসলে এই সুন্দরবনের পাশেই, অ্যাকচুয়ালি এক পাশে একদমই জনপদ, আর এক পাশে হচ্ছে সুন্দরবন। পশুর নদীটা অনেক প্রশস্ত। ওই নদীটার যে পাশে সুন্দরবন, ওই সাইড থেকে এই নদীটা আসলে ওর ভিতরে ঢুকে গেছে। এই নদীতে স্রোত খুবই কম ছিল, এবং আর একটা বিষয় ছিল যে যখন আমরা এখানে পৌঁছালাম তখন আসলে আমাদের এই যে সকাল থেকে যে একটা মেঘলা পরিস্থিতি ছিল, যার কারণে ভালো লাগাটা বেশি কাজ করতেছিল, এই পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেল। প্রচণ্ড রোদ আর ছায়ার অভাবে আসলে আমাদের খুব কষ্ট হচ্ছিল। সো মাথাটা কোনোভাবে ঢেকে আমার ওয়াইফ সামনে বসে একটু দেখতেছিল। এই নৌকার সামনে বসাটা ওর খুব ইচ্ছা ছিল, তো সেটা পূরণ হয়ে গেল। এখন একটা সানগ্লাস নিয়ে আসছিল সূর্যর
সূর্যটা একটু উঠছে, হয়তো এই সানগ্লাসটা ব্যবহার করতে পারবে এই জন্যই, কারণ সকাল থেকেই মেঘলা পরিবেশে আসলে ওই রকমভাবে এই সানগ্লাস ব্যবহার করার কোনো উপায় ছিল না। আর আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ভালোই স্বাস্থ্য সচেতন, সানস্ক্রিন নিয়ে এসেছিলেন, আমিও অ্যাপ্লাই করেছিলাম টু বি অনেস্ট। তো যার কারণে আমাদের সূর্যের তাপে কষ্টটা একটু কম হচ্ছিল। তবে সাধারণত এতটা প্রখর সূর্যের তাপ সাধারণত আমরা শহর অঞ্চলে দেখে থাকি মাঝে মধ্যে, কিন্তু এইখানে মনে হচ্ছিল আর একটু বেশি, কারণ হচ্ছে বাতাসটাও আস্তে আস্তে কমে যাচ্ছিল। এই সুন্দরবনের মধ্যে খুবই বনের কাছাকাছি থাকার একটা অসুবিধা হলো বাতাসটা লাগে না গায়ে, কারণ হচ্ছে গাছগুলো এত ঘন যে গাছের ফাঁকা দিয়ে আসলে বাতাসটা এসে লাগা সম্ভব না। যেমন পরশু নদীতে প্রচণ্ড বাতাসে আমরা খুব এনজয় করছিলাম, ওই বিষয়টা এখানে ছিল না। আমাদের ট্রলারটা যেহেতু খুব জোরে চলছিল, তো সেজন্য কিছুটা বাতাস আমরা ফিল করতে পারতেছিলাম। এটা সাধারণত ট্রলারটা চলার কারণেই, কিন্তু পাশ থেকে যে বাতাসটা ওইটা ওইভাবে এনজয় করতে পারছিলাম না। করমজালে আমরা আমাদের বোটটা থামিয়ে উঠেছিলাম, পাড়ে গিয়ে আমরা দেখলাম একটা রেলিং, এই রেলিং ধরে অনেক ভিতরে চলে গেলাম। এই রেলিংটা আগে আমরা দেখেছিলাম যে এটা আসলে কাঠ দিয়ে তৈরি, এবং ওই যে স্টিলের পাঠাতো স্টিলের স্ট্রাকচারের উপরে কাঠ দিয়ে তৈরি ছিল। সো ওই সময়টা আর একটু অথেন্টিক অর্গানিক লাগতো এবং আর একটু ভালো লাগা কাজ করতো। এখন যে সিমেন্ট দিয়ে তৈরি এই রেলিংটা আমার কাছে খুবই কৃত্রিম মনে হয়, যেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। এই রেলিংটা পিচ্ছিল ছিল, বাট মোটামুটি হেঁটে যাওয়া সম্ভব ছিল, এবং আমরা যতদূর জানতাম এই এলাকাটা প্রোটেক্টেড, এখানে বাঘের আনাগোনা হওয়ার কথা না। তারপর আমরা একসাথে ছিলাম, কাছাকাছি অবস্থান করছিলাম, একটা রিক্স অলওয়েজ থাকে। এটা এটা দিয়ে আসলে অনেক ভিতরে যাওয়া যায়, তবে ওই একটা ঝুলন্ত সেতুও ছিল মাঝখানে। তবে এই যে এই রাস্তাটা স্টিল আর এই কংক্রিট দিয়ে বানানোর পরে ওই আগে যে কাঠ দিয়ে বানানোর বিষয়টা ছিল, সৌন্দর্যটা ছিল আলাদা আলাদা একটা ভাইব কাজ করতো, ওইটা আসলে এখন মিসিং, ওটা নাই বললেই চলে। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, একসাথে ছিলাম, কারণ হচ্ছে আমাদের একটু বাঘের ভয় ছিল এখানে, আরও অন্য টুরিস্টরা ছিল। তো আমরা এখানে আমাদের সাথে আমাদের ওই অঞ্চলে একজন পরিচিত ব্যক্তি আছেন, মানিক ভাই, ওখানকার ইউনিয়ন পরিষদের সদস্য, উনি আব্বুর পরিচিত, তো উনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তো এই যে লম্বা মতন মানুষটা, উনি ছিলেন মানিক ভাই। মোটামুটি আমাদের ট্যুরটায় অনেক মানুষ আমরা দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হলো, অনেক মানুষের সাথে অনেক দিন পরে দেখা হলো বলা যায়। মানিক ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল ওই গত যেবার গিয়েছিলাম ওখানে জমি জমা সংক্রান্ত কাজে, ওখানে আমাদের ছোট একটা জমি ছিল। তো সমুদ্রের পাশে থাকা এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, শুনশান নীরবতা ছিল, এক সময় একটু ভয় ভয় লাগছিল, কারণ এই করিডোরটা অনেক দূর চলে গেছে, এবং কি বলবো, এই করিডোরের কোনো কোনো স্থানে বড় ওয়াচ টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ারগুলোতে আমরা উঠেছিলাম, কিছু পিকচার তুলেছিলাম। বাট যেটা আবারও বলবো যে আসলে সেখান থেকে থাকা কিছু পিকচার আমি এই ভিডিওর শেষে যুক্ত করে দিব, যাতে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমাদের করমজাল জায়গাটাই আসলে ওইভাবে হেঁটে ঘুরে দেখা হয়েছিল, আর কোথাও ওইভাবে যাওয়া হয়নি আমাদের এই ট্যুরে, যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল। সাধারণতই আমরা সন্ধ্যার মধ্যে আসলে আমাদের বাসায় যাওয়ার প্রয়োজন ছিল, কারণ আসলে রাতের বেলায় আলোর অভাব খুব বেশি থাকবে। সো আমরা বিকাল 2টা-3টার দিকেই রওনা দিয়ে দিলাম। পশু নদীর পাশে একটা ছোট বাজার ছিল, ওখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম, সেগুলো খেতে খেতে বিকালবেলায় চানাচুর, তারপরে হচ্ছে বিস্কিট,
এগুলোই আর কি। খেতে খেতে আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম, এবং যাওয়ার সময় মনটা অত ভালো লাগছিল না, খারাপই লাগছিল, তবে যেতে তো হবেই। হ্যাঁ, কিন্তু যেটা খুব খারাপ লাগলো সেটা হচ্ছে যাওয়ার সময় সেই রাস্তা যেটা খুব এক্সাইটমেন্টে ভরা ছিল, সেই রাস্তাটাই অতটা আর ভালো লাগছিল না। এক তো প্রথমে রোদ্দুর ছিল, তারপরে সাদা আবার একটু বিকালবেলার আলো ছায়ার খেলা ছিল। সো আমাদের যেতে যেতে রাত প্রায় 7টা 8টা, সন্ধ্যার পর হয়ে গেছিলো। তখন আবার আলোর অভাব ছিল নদীতে, কিন্তু একটু মানে আমাবস্যার সময়ও নদীতে আসলে একদম পুরো অন্ধকার হয়ে যায় না, এটা একটা মজার বিষয়। হালকা আলোর একটা ছটা থাকে, এবং সেই আলোতেই আসলে আমরা আমাদের নেভিগেট করতে হয়েছিল। আমাদের ট্রলারটা ছোট ছিল, আর আমরা এই পশুর নদীর পরে যে নদীটা দিয়ে আমরা প্লানের নদী, যে নদীটা দিয়ে আমরা আসলে আমাদের গ্রামে ফিরবো, ওই নদীটায় আসলে ওইরকম বড় কোনো জাহাজ বা নৌযান না থাকার কারণে আমাদের কিছুটা সুবিধা পেয়েছিলাম আমরা। পশু নদীর পানির রং হচ্ছে প্রচণ্ড ঘোলাটে, কারণ অত্যন্ত স্রোত থাকার কারণে এবং পলিমাটি মিশে থাকার কারণে পানির এরকম রং ধারণ করে। সো আশা করি আমাদের এই ছোট্ট ট্যুরটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।